স্বাগত সবাইকে দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন উত্তরণে। আর কিছুক্ষণ পরেই পহেলা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের ঘোষণা এসেছে। কেউ বলছেন এটি সর্বাত্মক লকডাউন, কেউ বলছেন কঠোর লকডাউন। এর আগে চলেছে সীমিত আকারে লকডাউন। কেমন হচ্ছে এই লকডাউনগুলো, আর লকডাউন দেওয়ার পরে আমরা আসলে কতটুকু সফল হচ্ছি, এই সকল বিষয় নিয়ে আজ কথা বলবো উত্তরণে। লকডাউন এবং সর্বাত্মক লকডাউন। আমাদের সাথে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র, এবং আমাদের সাথে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। প্রথমে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। যেটি প্রথমেই বলছিলাম যে আমরা আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিচ্ছি, সর্বাত্মক, সীমিত আকারে, কঠোর। এই বিষয়গুলো আসলে জনগণের কাছে যখন খবরগুলো পৌঁছচ্ছে, এবং যেটি আরেকটু যোগ করতে চাই যে পহেলা জুলাই থেকে যে বিধিনিষেধগুলো আসছে সেগুলো আমরা হাতে পাচ্ছি আজকে। তারপর আমি বলবো যারা আমরা খুব বেশি মিডিয়ার সাথে যুক্ত বা আমরা খুব উচ্চ শিক্ষিত সাথে সাথে দেখছি তারা, কিন্তু যারা একদম মধ্যবিত্ত, যারা একদম সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা তো এই খবরগুলো ভালোভাবে পাচ্ছে না। এই প্রস্তুতিটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এখানে একটা দুর্ভাগ্য যে সরকার ডিসিশনটা নিতে পারছে না, সবসময় হাফ হার্টেড কাজ করছে। যেমন কি ধরেন, তারা এখন বলছে যে সব সরকারি বেসরকারি অফিস বন্ধ, ঠিক আছে, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু গার্মেন্টস খোলা আছে, কলকারখানা খোলা আছে, কিন্তু গণপরিবহন বন্ধ। তাহলে তারা যাবে কি করে? তারপরে যাদের আছে তাদের বলতে আছে, যেমন হাসপাতালও, যেমন ধরেন আমরা হাসপাতাল চালাই, আমাদের সব কর্মীকে তো আমরা গাড়ি দিয়ে আনা নেওয়া করি না। এখন তার বেচারা আসবে কী করে? বলছে এটা আপনাদের দায়িত্ব। আমাদের চাইলেই তো, আমি ইচ্ছা করলে আজকে 10টা মাইক্রোবাস জোগাড় করতে পারবো না, কারণ সব কিছু বন্ধ। এইসব জায়গাতে সরকারের একটু আলোচনাটা না করে তারা দিচ্ছে এই জন্য বিভিন্ন নামে তারা। আমি এটা খুশি হয়েছিলাম, পরে অন্তত 2 দিন আগে বলেছে, তাও সেটাকে আরও পরিষ্কার করা উচিত ছিল। লোকের, আমি ফুটপাতের দোকানের খাবার খাই, আমি এনজয় করি ফুটপাতের দোকানে। সেই 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 খিচুড়িওয়ালা বলতেছে, স্যার কালকের থেকে তার বসতে পারবো না। আমি বলতে হ্যাঁ, তার তো পারবো না, সংসারটা না খেয়ে থাকতে হবে। তারা 2 ভাই বোনে চালায়, খুব সস্তাতে চালায়। এই 20-25 টাকা দিয়ে 1 প্লেট ভর্তি খাওয়া দেয়, রিক্সাওয়ালা লাইন ধরে খায়, সে কিছু আলু ভর্তা দেয় আর একটু দেয়। আই এনজয় ইট, তাদের এইটা। তো আমি প্লেটে করে নিই। আমি তুমি এত দাও, ও স্যার একটু পেট ভরে না খেলে কী করবে? তো এখন এদের কথা তো আমাদের চিন্তায় রাখতে হবে। আমার বাড়ির পাশে এক মহিলা, জয়গুণ, সে খাবার দোকান চালায়, সে কিছুই না, তার দোকান বন্ধ, কিন্তু পুলিশের ফোন আছে, চাঁদাটা দিলা না, ফোনে এখন তো ফোন আছে, বিকাশে টাকা পাঠাও। আমি যে না, তুই দিও না, কী করবে দেখি? না স্যার, তাহলে তো না দিলে। তখন এইসব জিনিসগুলি নিয়ে সরকারের জিনিসটাকে, আজকে আমি যেটা মনে করি, এই যে লকডাউন বা সুপার লকডাউন, তারা 7 দিন আগে মিডিয়ার সাথে বসতে পারত, পলিটিক্যাল লোকজনদের কী করে মোর প্রচার হবে জনসাধারণ। এই যে আমার 7টায় রওনা হয়ে 9টায় পৌঁছলাম, গাড়িঘর সবাই ছুটছে। এখন যেটা হচ্ছে কি, যাতায়াত কিন্তু বন্ধ নাই। যেটা আগে সে 50 টাকা দিয়ে যেটা যেত, সেটা 300 টাকা দিয়ে যাচ্ছে। তার মানে ক্ষতিটা কিন্তু গরিব মানুষের, আমাদের এইটাতে। তো এই জন্য বলছি যে সরকারকে আর একটু চিন্তা করে কাজটা করা উচিত। আর তারপর সরকার পলিটিক্যাল লোকজনকে ইনভলভ করছে না, সে আমলাদের দিয়ে। আমার যেটা তোফায়েল সাহেব আমাদের ভালো রেখেছে, তোফায়েল পরিষ্কারভাবে বলেছেন, মুখ খুলেছেন যে আগে একটা মন্ত্রী বা গেলে তার সেখানে লোকেরা আসতো, এখন না, ডিসি সাহেব গেলে আসে, এই আর কি। এটাকে তারপর একটা লাস্ট কথাটা বলি, টিকা, এই যে স্কুল কলেজ আপ টু জুলাই পর্যন্ত বন্ধ, 31 জুলাই, তারপরে কী হবে যায় না। আজকে টিকার ব্যাপারে সরকার পয়লা তো একটা যেটা করছে ভুল, সেটা, কিন্তু তারপরে এখনও যেখানে টিকার জন্য যে অফার আছে, সেগুলি প্রম্পটলি তারা একদিকে বলছে এটা আমরা আরেকটা ওয়ারে আছি, করোনা বলছে আমরা আরেকটা একত্র যুদ্ধ করছি, কিন্তু এখানে যুদ্ধের প্রক্রিয়াটা নাই। আজকে যেমন কি সোভিয়েতরা, রাশিয়ানরা 2 কোটি টিকা অফার করেছে $8 করে,
চায়না থেকে কিনছে আমরা $10, তারা তবে তাদের একটা টাইম আছে যে তোমাদেরকে এটা তারা প্রায় 1 মাস আগে অফারটা দিয়েছে, কিন্তু 28-এর মধ্যে তোমাদের নিতে 28 তারিখ তো পার হয়ে গেছে, এখনও নেগোশিয়েট করছে। এটা নিয়ে কী করতে পারতাম আমরা যদি এই ছাত্রদেরকে, মিডিয়াকে বিভিন্ন 2 কোটি, এবং তার মধ্যে আমাদের স্টকই আছে, প্রতিদিন আমরা 5 লাখ করে পাঠাবো, তাতে তোমার সুবিধা, তোমাকে স্টোর করতে হচ্ছে না, তোমার যেতে এক জায়গাতে তাদের গাড়িতে। এইসব জায়গাতে সরকার যেন যুদ্ধর কথা বললেও যুদ্ধের প্রক্রিয়াতে নাই। স্যার আবারও আসবো আপনার কাছে, ডাক্তার আব্দুল নূর তুষার। জাফরুল্লাহ চৌধুরী আসলে আমাদের মোটামুটি আমাদের আলোচনার সবগুলো গুরুত্বপূর্ণ জায়গায় উনি ছুঁয়ে দিয়েছেন। যেমন একটি কথা বলেছেন উনি, সাধারণ মানুষ আসলে কি করছে, গণপরিবহন বন্ধ, কিন্তু তাকে তো তার গন্তব্যে পৌঁছতে হচ্ছে, তার অফিসে পৌঁছতে হচ্ছে। পোশাক শ্রমিকদের কথা আমরা জানি। এই জায়গাটিতে একটু যদি চিন্তা করি যে আমাদের তো আসলে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সংখ্যাটাই অনেক বেশি, তাহলে এই লকডাউনটি আসলে কার জন্য আর কাকে বাঁচানোর জন্য? লকডাউন তো সবার জন্য, কেননা লকডাউন একটা বৈজ্ঞানিক পদ্ধতি। যখন আমরা কোনোভাবেই এই ভাইরাসটির যে বিস্তার সেটিকে আটকাতে পারছি না, এবং মানুষ থেকে মানুষে যেহেতু ভাইরাসটা ছড়ায়, এটাকে বন্ধ করার উপায় কি? মানুষের সঙ্গে মানুষের দেখা সাক্ষাৎ বন্ধ করে দেওয়া। তো লকডাউন হচ্ছে একটা এক্সট্রিম মেজার, একটা খুবই, আমি বলবো যে এক ধরনের অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা মেজার, যেখানে একদমই মানুষ বাইরে বের হবে না, কেবলমাত্র তার পরিচিত গণ্ডির মধ্যে থাকবে, এবং সে কোনোভাবে নিজেও আক্রান্ত হবে না এবং অন্যকে আক্রান্ত করবে না। এই জন্য লকডাউন আসে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে লকডাউন একটা সায়েন্টিফিক বিষয়, এটা কিন্তু রাজনৈতিক বিষয় না। ফলে আপনি আপনার ইচ্ছা মতো এটা 7 দিন করলেন বা 14 দিন বা এইভাবে কিন্তু হবে না। আপনি যদি এপিডেমিওলজির বই দেখেন, কিংবা আপনি এমনকি সাধারণ গুগল করেন, তাহলে দেখবেন যে লকডাউনের সময়টা নির্ধারিত হয় একটা জীবাণুর যে সুপ্তাবস্থা এবং তার রোগ প্রকাশের যে সময়, এবং তারপর এটির যে একটি গড় অ্যাভারেজ, সেটির উপর ভিত্তি করে এপিডেমিওলজিস্টরা একটা সিদ্ধান্ত নেন, বলেন যে এই জীবাণুর জন্য লকডাউন পিরিয়ড হবে এতদিন। কোভিডের জন্য কিন্তু সারা পৃথিবীতেই লকডাউনের জন্য সর্বনিম্ন সময় হচ্ছে 14 দিন, এবং আমাদের যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি, তারাও কিন্তু 14 দিনের কথাই বলেছেন। এমনকি আমরা যুগান্তর পত্রিকায় দেখেছি যে একটা সংবাদ এসেছে, তারা ভারতের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন। তো ভারতেই তো তারা 21 দিনের কথা বলেছে তাদের বিশেষজ্ঞরা, এবং সেটিও তাদের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাহলে এত কথাবার্তা বলে আমরা 7 দিনের লকডাউন দিচ্ছি, কিন্তু আবার সেটাকে লকডাউন বলছি না, বলছি শাটডাউন। কেননা লকডাউনকে নানা রকম কাণ্ড করে আমরা মানুষের কাছে একটা দুধ ভাত বানিয়ে দিয়েছি। আমরা দেখেছি যে সীমিত লকডাউন, সীমিত মাত্রায় লকডাউন, নানান ধরনের কথাবার্তা বলে আমরা লকডাউনকে একটা এমন অবস্থায় নিয়ে গেছি, মানুষ ধরে নিয়েছে যে লকডাউনে সব কিছুই করা যায়। সেই কারণে এবার বলতে হচ্ছে শাটডাউন। এবং আপনি এটাও গুগল করলে দেখতে পাবেন, মানে এটা হচ্ছে, আমি সাধারণ মানুষের জন্য গুগল করতে বলছি, কারণ সাধারণ মানুষ সহজে ঢুকতে পারে। দেখবেন যে শাটডাউন শব্দটা ব্যবহৃত হয় ফ্যাক্টরি, যন্ত্রপাতি, এইসব ক্ষেত্রে। এপিডেমিওলজির ভাষা কিন্তু লকডাউন, এবং বলাই হয় যে লকডাউন হচ্ছে মানুষ কিংবা কোনো প্রাণীকে আটকে ফেলা বা বন্দি করা, এটা হচ্ছে লকডাউন। তো এখন আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি, সেই অবস্থায় এবারও আমরা দেখতে পাচ্ছি যে যদিও আমরা বলেছি শাটডাউন, কিন্তু আমরা কিন্তু শাটডাউন করছি না, এবং ফ্যাক্টরি খোলা থাকছে, ব্যাংক খোলা থাকছে, এবং একটা কি বলে এটাকে, প্রজ্ঞাপন এসেছে এরকম যে ব্যাংকগুলি 3 দিন খোলা থাকবে। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনি হয় পুরোপুরি বন্ধ রাখবেন, নাহলে প্রত্যেক দিনই খোলা রাখবেন। 3 দিন খোলা রাখলে আমি কি আসলে সংক্রমণ ঠেকাতে পারছি, বা এটা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি? এখানে একটু যোগ করি, করোনা সংক্রান্ত যে জাতীয় টেকনিক্যাল কমিটি আছে, সেটার প্রধান অধ্যাপক শহীদুল্লাহ কিন্তু বলেছেন যে সংক্রমণ ঠেকাতে হলে লকডাউন হতে হবে কারফিউর মতো। হ্যাঁ, এটাই কথা, এটাই হচ্ছে মানে বিশেষজ্ঞদের কথা। এখন আপনি পুরো ব্যাপারটা কি দাঁড়িয়েছে যে ধরেন একটা বৈজ্ঞানিক বিষয়, কিন্তু এটা যারা ইমপ্লিমেন্ট করছেন এবং যারা সিদ্ধান্ত দিচ্ছেন, তারা সিদ্ধান্ত দিচ্ছেন নানা ধরনের বিষয়কে মাথায় নিয়ে, যার সাথে বিজ্ঞানের সম্পর্ক খুবই কম। কেননা বৈজ্ঞানিক একটি পদ্ধতি, ভাইরাসের সুপ্তাবস্থা কিন্তু, বা তার যে মিডিয়ান যে সময়টা, যেটাতে আমরা মনে করি যে কার্যকর লকডাউনের সময়, সেটা তো কমে 7 দিন হয়ে যায় নাই। তাহলে আমার লকডাউন কেন 7 দিন হবে? এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। দ্বিতীয় হচ্ছে কোনো অ্যাসিওরেন্স নাই। মানুষকে এটা বোঝাতে হবে যে
আমি যদি 15 দিন লকডাউন করি তাহলে আমি কি পাবো, কি হবে? এর আগে এই সীমিত এবং বিভিন্ন ধরনের কাণ্ড কারখানার জন্য যেটা হয়েছে, মানুষ মনে করেছে যে এটা এমনি এমনি হয় এবং এটা করলে কোনো লাভ হয় না, যেমন ছিল তেমনই থাকে। সাধারণ মানুষের কাছে আসলে এই বার্তাটি পৌঁছতে হবে যে আসলে এই 15 দিন আমার খাদ্যের নিশ্চয়তা কি হবে, আমি কি পাচ্ছি, বা আমি আসলে না খেয়ে থাকবো না। এই জায়গাটিতে আসলে আপনি কি মনে করেন আমরা আসলে কোনো গবেষণা করেছি, কোনো জরিপ করেছি, যেটি জাফরুল্লাহ স্যার বললেন যে একজন খিচুড়ি বিক্রেতা রাস্তায় যিনি বিক্রি করছেন বা যিনি কাজ করছেন, গৃহকর্মী, দিনমজুর, তাদেরকে আসলে আমরা কিভাবে খাদ্য পৌঁছে দিব বা তাদের মানে জরুরি বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করব? এবার আমি ওই জায়গাটাতে আসি। আপনি দেখবেন যে আমাদের দমকল বাহিনী ফায়ার ড্রিল করে। এটা কেন করে? কেননা সাধারণ মানুষ এই ধরনের মেজারের সাথে অভ্যস্ত না, তাদেরকে অভ্যস্ত করতে হয়। এবং এটা করার জন্য আমরা যথেষ্ট সময় পেয়েছিলাম। কিভাবে লকডাউন হবে, কিভাবে শাটডাউন হবে, এরকম অবস্থা আমি কি করব, কত দিনের খাবার বাজার করে আমি বাড়িতে রাখবো, আমি কি ধরনের খাবার বাজার থেকে কিনে আনবো, সব খাবার কেনা উচিত কিনা, কতটুকু আমার প্রয়োজন, এই বিষয়গুলো কিন্তু মানুষকে আগে থেকে বোঝানো দরকার ছিল। আপনি দেখবেন যে আমেরিকার মতো দেশেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। আমেরিকানরা টয়লেট রোল এবং পাউরুটি কিনে দোকান থেকে শেষ করে ফেলেছে, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাউরুটি আর টয়লেট রোল। এটা কেন হয়েছে? কারণ মানুষ শুরুতে বুঝতে পারে নাই। তো আমাদের দেশেও তো একই ধরনের ঘটনাই ঘটার সম্ভাবনা ছিল। আমাদের দেশ আর্থিকভাবে এত সবল না বলে আমাদের মানুষ বাজার খালি করে ফেলতে পারে নাই। কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাকে মানুষকে আগে থেকে বোঝাতে হবে যে আমি যদি 14 দিন লকডাউন দেই, আমার কি পরিমাণ ব্যবস্থা দিয়ে নেওয়া উচিত, আমার কি কি ক্ষেত্রে নজর রাখা উচিত, বাড়িতে কি কি জিনিস থাকা উচিত, কি কি জিনিস আমি কোথাও গেলে পাবো, কি জিনিস আমি পাবো না। এই ব্যাপারগুলি কিন্তু এই গত 1.5 বছরে কেউ ব্যাখ্যা করে নাই। শুধুমাত্র লকডাউন দিয়েছে এবং সীমিত আকারে লকডাউন দিয়েছে, সীমিত আকারে শপিং মল খুলে দিয়েছে, আবার যানবাহন বন্ধ ছিল কিন্তু ছুটি দিয়ে দিয়েছে, আবার ছুটি দেয় নাই কিন্তু যানবাহন খুলে দিয়েছে, মানে নানান ধরনের কাণ্ড কারখানা হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে যাদের এই কাজটা, তারাই কাজটা না করে, এই কাজটা যারা করছেন তারা মূলত প্রশাসনিক আদেশ নির্দেশ দিয়ে কাজ করিয়ে অভ্যস্ত। এটা কিন্তু কোনো খারাপ কিছু না, এটা তাদের কাজ। তারা প্রশাসনিক আদেশ নির্দেশ দিলে পরে অনেক কাজই বাংলাদেশ হয়, অধিকাংশ কাজই হয়। কিন্তু মহামারী প্রতিরোধ তো আসলে আদেশ নির্দেশ দিয়ে হয় না। মহামারীর প্রতিষেধক হচ্ছে বা প্রতিরোধ হচ্ছে আমাদের মহামারীকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে আটকাতে হবে। এই বৈজ্ঞানিক পদ্ধতিটা যারা ইমপ্লিমেন্ট করবেন বা যারা এটিকে প্রযুক্ত করবেন সমাজে, তাদেরকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, বৈজ্ঞানিক এই কাজে অভ্যস্ত এমন লোক হতে হবে। আপনি দেখেন একটা মজার জিনিস হয়েছে, বলা হয়েছে যে বিমানবন্দর, সমুদ্র বন্দর খোলা থাকবে, ঠিক আছে। এখন বিমানবন্দরে মানুষ আসবে কিন্তু যানবাহন তো বন্ধ আছে, তাহলে বিমানবন্দর থেকে মানুষগুলি যে কিভাবে কোথায় যাবে, কিভাবে যাবে, এই যানবাহন ব্যবস্থা কি? আমাদের প্রবাসীরাই বিমানবন্দরে ফেরেন, এখন প্রবাসীরা ঢাকায় ফিরবেন, ফেরার পরে তারা বিভিন্ন জেলাতে চলে যেতে চাইবেন, তারা তাহলে কিভাবে যাবেন? এটার কোনো ব্যাখ্যা নাই। শিল্প কারখানা সমূহ স্বাস্থ্যবিধির ক্ষেত্রে বোধহয় বলেছে যে আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহার পূর্বক যাতায়াত করতে পারবে। হ্যাঁ, কিন্তু আন্তর্জাতিক টিকিটটা তো উনি নামার পরে দেখাবে, কিন্তু যিনি ওনাকে নিতে আসছেন তিনি কি টিকিটের একটা প্রিন্ট আউট দেখালে হবে? তাই যদি হয় তাহলে এখন অর্ধেক মানুষ টিকিটের প্রিন্ট আউট নিয়ে বের হয়ে যাবে যে আমি বিমানবন্দরে যাচ্ছি। তারপরে বিমানবন্দরের দিকে তো উত্তরা, বিমানবন্দরের দিকে তো গাজীপুর, বিমানবন্দরের দিকে তো টাঙ্গাইল, ময়মনসিংহ, সবই তো বিমানবন্দরের দিকে, তো সে যেতে থাকবে। তো এইটা তো আসলে খুব মুশকিল। আমাদেরকে এইসব ক্ষেত্রে আমি মনে করি যে আগে থেকে প্রস্তুতি খুবই দরকার ছিল। আবার আসবো আব্দুল তুষার, ডক্টর জাফরুল্লাহ একটু বলি যে যেটা আব্দুল তুষার বলছিলেন যে যাওয়া আসার যে বিষয়টি, আমরা গত সপ্তাহে দেখেছি, বলেছে যে ঢাকার আশেপাশে 7টি জেলা থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এবং তারপরে আমরা দেখেছি যে মানুষ যেভাবে পেরেছে, পিঁপড়ার মতো বলি বা মশার মতো বলি, মানে যাওয়া আসা, প্রচণ্ড ট্রাফিক, এটি তো আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, বারবার ব্যর্থ হচ্ছে। আমরা বলছি যে আমরা বিচ্ছিন্ন করব, আমরা লকডাউনে যাব। আপনার কি মনে হয় যে কোন জায়গাটিতে আসলে সমস্যা রয়ে যাচ্ছে? সমস্যা হলো আমলা। ওই যে যেটা তুষার যেটা বলেছেন, আমাদের যারা প্রশাসনের, ওনারা সব জানতা, ওনারা জনগণ থেকে বিচ্ছিন্ন। তাদের কাছে, অন্তত রাজনীতিবিদদের কাছে রাতের বেলা যাওয়া যায়, তার সুখ দুঃখের কথা বলা যায়, কিন্তু ইনাদের কাছে একটা সেক্রেটারিকে আমার মতো লোকও রাত্রি 10টার পরে ফোন করতে হেজিটেট করব না কালকে সকালে করলে হবে। আর তারপরে হলো কি, আমাদের আজকালকার আমলাদের আরেকটা খারাপ হলো, তাদের ট্রেনিংটা বোধহয় ভালো হচ্ছে না, মিনিমাম ভদ্রটাও ভুলে গেছে। কল ব্যাক করা, একটা হলে কল ব্যাক করা, কী জন্য ফোন করেছিলেন আপনি,
একটা তার সুবিধা মতো এইটুকু নাই। ফলে হচ্ছে কি, ওনারা জনগণের খবরটা পাচ্ছেন না। ওনারা যে ইচ্ছা করে করছেন তা না, কারণ বিচ্ছিন্ন বলে, জনগণ থেকে বিচ্ছিন্ন বলে তারা এইসবকে, আজকে দেখুন ধরেন কালকে আমার একটা রুগী মারা গেছে বেচারা, মানে এই ভিড়ে গাড়ি ঘোড়া না পেয়ে তার ডায়ালাইসিসের দিন ছিল, আসতেই পারে নাই। আমাদের খবর পাঠিয়ে যে আসতে পারে আমার রুগীটা মারা গেছে বাড়ি। এটিও একটি প্রশ্ন যে করোনা ছাড়া অন্য কোনো অসুখ যার হয়েছে তাকে আনা নেওয়ার জায়গাটি আসলে কি হবে সেটিও তার গায়ে তো লেখা নাই। আমি প্রতিদিন 300+ রুগীর ডায়ালিসিস করি। এদের একটা দিন না করলে অলমোস্ট ইনস্ট্যান্টলি তারা একদিন বা দুদিনের মধ্যে মারা যাবে। মানুষ বেঁচে থাকার জন্য যে কি আপ্রাণ চেষ্টা করে, তারা কি রাতের বেলা এসে স্যার 4টা জায়গায় ভেঙ্গা আসছে, আপনি তো নেন কমই, আপনি 500 টাকা নেন, আমার খরচ হয়েছে 1200 টাকা। মানে এই যে জিনিসগুলিকে, তাহলে অন্ততপক্ষে যেটা করা উচিত ছিল সরকারের, বিভিন্ন জায়গাতে হসপিটালে যাবা কারা, তাদের জন্য সরকারেরই গাড়ির ব্যবস্থা করা। তুমি যেখানে যাবা, আমাদের তার 1000 হাসপাতাল, ঢাকা শহরে হয়তো 50টা হাসপাতাল, সেখানে আমরা নামিয়ে দেব। এটা করলেও তাইলে একটা নিরাপদে, আমরা যারা জনগণের সাথে সম্পৃক্ত দেখি, আমি ওদের কান্নাকাটি দেখি, আপনি বিশ্বাস করেন আমার জন্য খুব কষ্ট হয়। আমার হাসপাতালে আমি লোকের এইসব কাহিনী শুনতে থাকি। ডাক্তার আব্দুল নূর তুষার, আমি একটু রেফারেন্স যোগ করি যে গত বছর স্বাস্থ্য অধিদপ্তরের 8 জন বিশেষজ্ঞ মিলে একটি কৌশলপত্র দিলেন যে লকডাউন বাস্তবায়ন করতে হলে 12টি মূলনীতি মানতে হবে। যেমন ঝুঁকি বিষয়ক যোগাযোগকে বাইরে রেখে জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা, রোগ শনাক্তকরণ পরীক্ষা, কন্ট্রাক্ট ট্রেসিং, খাদ্য সামাজিক সহায়তা, শতভাগ নাগরিকের মাস্ক ব্যবহার নিশ্চিত করা, মৃত্যু শূন্যতে নামিয়ে নিয়ে আসা। কিন্তু আমরা যদি দেখি যে আইসিইউ বেড আসলে ঢাকার বাইরে, সেখানে আমরা দেখেছি যে এখানে আমার কাছে একটি পত্রিকার রিপোর্ট যে 64টি ডিস্ট্রিক্টের মধ্যে 36টিতেই কোভিড পেশেন্টদের জন্য আলাদা কোনো আইসিইউ নেই। তো আমরা তো আসলে গত 1.5 বছর ধরে কোভিডের পরিকল্পনা এগুলো নিয়ে কাজ করছি, আমাদের বাজেটে একটি বিশাল অংশ থাকছে স্বাস্থ্য খাতে। তাহলে ঢাকার বাইরের এই যে অবস্থা, এটিকে আপনি কিভাবে দেখবেন? এই বিষয়টার না একটা জটিলতা আছে বোঝার জন্য। একটি হচ্ছে যে আইসিইউ শুধু তৈরি করলেই হয় না, আইসিইউ চালাতে উপযুক্ত জনবল লাগে, নইলে আপনি আইসিইউতে যাওয়ার কারণে আপনার মৃত্যু হবে। কারণ আপনাকে যদি ঠিক মতো তারা সেবা করতে না পারে, আপনি কিন্তু যন্ত্রের উপর চলে গেছেন, এবং সেটা যদি না বোঝে তারা বা ঠিক মতো ব্যবহার করতে না পারে, তাহলে ওই জন্যই আপনি মারা যাবেন। আমাদের দেশে কিন্তু আইসিইউ পরিচালনা করার মতো যথেষ্ট উপযুক্ত জনবল সেইভাবে কিন্তু নাই যে বাংলাদেশের সকল জেলায়, সকল উপজেলা আমরা আইসিইউ বেড তৈরি করতে পারবো। 2 হচ্ছে 1.5 বছরে করলো, 1.5 বছরে আমরা ট্রেনিং দিলেও আসলে এত পরিমাণ আমরা পারতাম না, কারণ ট্রেনিং এর একটা নির্দিষ্ট সময় আছে। মানুষকে আপনি ধরে 15 দিন বা 1 মাসে আইসিইউ মেনটেন করার মতো বা আইসিইউতে চিকিৎসা সেবা দেওয়ার মতো ডাক্তার তৈরি করা যায় না বা নার্স তৈরি করা যায় না। এবং আইসিইউর কিন্তু ডাক্তারের চাইতে অনেক বেশি প্রশিক্ষণ দরকার হয় যারা নার্স, যারা সেবা দেন এদের, কারণ এরা কিন্তু প্রতিনিয়ত ওষুধ দিচ্ছেন, আপনাকে নানা ধরনের ইনফিউশন দিচ্ছেন, ক্যানুলা দিচ্ছেন, নানা ধরনের যে রোগীরা যেটাকে নল বলে, এই নল দিচ্ছেন। তো এইটা খুব সোজা জিনিস না। তো 1, 2 হচ্ছে আইসিইউ থাকলে হবে না, অক্সিজেনের সরবরাহ থাকতে হবে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকতে হবে, জীবাণুমুক্তকরণের সেই প্রক্রিয়া থাকতে হবে। যে ভবনটাতে আপনি আইসিইউ স্থাপন করবেন, সেই ভবনটার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। যে কোনোখানে, যে কোনো ঘরের মধ্যে আমি নিয়ে আইসিইউ মেশিন ফিট করে দিলাম আর হলো, ব্যাপারটা সেরকম না। এই ধরনের মহামারী প্রতিরোধের সক্ষমতার ক্ষেত্রে আইসিইউ তৈরি করার চাইতে বেশি জরুরি ছিল মহামারীটা যাতে অতি মাত্রায় ছড়িয়ে না পড়ে, যাতে মানুষ এত মাত্রায় আক্রান্ত হয় যে আইসিইউতে বেড দিয়ে আমরা সংকুলান করতে না পারি। এবং সে কারণেই কিন্তু এই যে মাস্ক পরা, সামাজিক বিধিনিষেধ, টিকা দেওয়া এবং নানান যে পদ্ধতিগুলি, এর মূল কারণ হচ্ছে রোগীর সংখ্যা কমিয়ে রেখে স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করার দক্ষতা। দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে পুরো ব্যাপারটা যেন হয়ে গেছে যে আইসিইউ বেড থাকলেই রোগী বেঁচে যাবে এবং রোগী ভালো হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি কত আইসিইউ বেড তৈরি করবেন? যদি আপনার রোগী, যেমন আজকে আমরা দেখেছি যে 25% টেস্টের 25% সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি। যত টেস্ট হচ্ছে তার মধ্যে 25% হচ্ছে পজিটিভ। তার মানে কি অনেক রোগী বাড়ছে। এত রোগী বেড়ে গেলে তো আপনাকে সারা বাংলাদেশের সকল বেডকে আইসিইউ বেডে রূপান্তরিত করতে হবে, এটা একটা সম্ভব না। দ্বিতীয় হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে উপযুক্ত জনবল নাই। তৃতীয় হচ্ছে
আইসিইউ বেডে আপনি এখন কোভিড নিয়ন্ত্রণ করছেন, অনেক আইসিইউ বেড তৈরি করেছেন, একসময় আপনি কোভিড নিয়ন্ত্রণ করে ফেললে এই বেডগুলি নিয়ে আপনি কি করবেন? তখন তো এটা লোহা হয়ে যাবে, কারণ এত আইসিইউ বেড তো আসলে সাধারণ অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় প্রয়োজন হয় না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ত্রুটি হচ্ছে এটার অব্যবস্থাপনা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নাই। আমাদের একমাত্র দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল টিকা দেওয়া, এবং টিকা দিয়ে মাতৃমৃত্যুর হার কমিয়ে, শিশু মৃত্যুর হার কমিয়ে আমরা কিছু গোল অর্জন করেছি। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার একটা বড় জায়গা হচ্ছে আপনি যে অর্থ বরাদ্দ দেওয়া হয় সেটাকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করে যাতে প্রতিটি নাগরিক এই স্বাস্থ্যসেবার সুবিধা পেতে পারে সেই জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা। সেই লক্ষ্য তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নাই। আমাদের স্বাস্থ্য প্রশাসন মূলত যারা স্বাস্থ্য বোঝেন না এমন মানুষ দিয়ে নিয়ন্ত্রিত হয়, এবং তারা এটা বোঝেন না বলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু রোগীর সংখ্যা অনুপাতে ডাক্তার দেওয়ার ব্যবস্থা নাই। যে উপজেলায় 2000 রোগী হয় সেখানেও যে কটা ডাক্তার, যে উপজেলায় 200 রোগী হয় সেখানে ওই কটাই ডাক্তার। আরও মজার ব্যাপার হচ্ছে যে কোনো উপজেলাতেই যত বেড তার চেয়ে কম রোগী থাকে না, বেশি রোগী থাকে, কিন্তু যত পদ তার চেয়ে কম ডাক্তার নিয়োগপ্রাপ্ত আছে। সব উপজেলাতেই যতগুলি পদ ততগুলি ডাক্তার কাজ করে না। এবং আমাদের ডাক্তারদেরকে 3 শিফটে ডিউটি করানোর জন্য কি করা উচিত? যতজন ডাক্তার এখন নিয়োগকৃত আছেন তার চেয়ে ডাক্তারের সংখ্যা বাড়ানো উচিত। সেটা না করে আমরা কি করি, 30 জন ডাক্তার নিয়োজিত থাকলে 10 জন করে রোস্টার করি। তার মানে কি হয়, 30 জন পদে থাকলেও 30 জন একই সাথে সেবা দেয় না। কেউ রাতে সেবা দেয়, কেউ দুপুরে সেবা দেয়, কেউ সকালে সেবা দেয়, মানে শিফট অনুযায়ী। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সবসময় অর্ধেক জনসংখ্যা নিয়ে কাজ করে, কারণ তাকে তো শিফটে ডিউটি করতে হয়। এবং আরও মজার বিষয় হচ্ছে যে এই পুরো যে এই কন্ট্রোলটা একটা জায়গার থেকে হয় না। না হবার ফলে আজকে আপনারা যে মহামারী নিয়ন্ত্রণের যে কথাগুলি আমরা শুনছি, এই মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থতার একটা বড় কারণ হচ্ছে, বা আমি ব্যর্থ বলবো না, কিন্তু নানান ধরনের ছোট ছোট ত্রুটি থাকার একটা বড় কারণ হচ্ছে যে মহামারী নিয়ন্ত্রণের জন্য যেভাবে আমাদের অ্যাপ্রোচ করা উচিত ছিল আমরা কিন্তু এখনও সেইভাবে অ্যাপ্রোচ করছি না। আমি আপনাদের আজকের প্রজ্ঞাপন যেটা আমরা দেখছি সেখানে দেখেন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু বলে দেওয়া হয়েছে যে আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট বলবে, তারপর স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় বলবে, তারপরে বলা হচ্ছে ব্যাংকিং সেবার জন্য বাংলাদেশ ব্যাংক বলবে। তার মানে মানুষকে আবার বসে থাকতে হবে যে ওনারা কি বলেন। উচিত ছিল ওনারা কি বলেন সেটা আগেই নিয়ে এটার মধ্যে লিখে দেওয়া। তারিখ তো শুরু হয়ে গেছে বা যাচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত তাহলে এর মধ্যে এই যে সুপ্রিম কোর্ট, তারপরে ব্যাংকিং সেবার জন্য বাংলাদেশ ব্যাংক, তারপরে এই স্বাস্থ্য মসজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়, এরা কি নির্দেশনা দেবেন এটা আগেই সংগ্রহ করে এইখানে নির্দেশটা দিয়ে দেওয়া উচিত ছিল। এখন কি হবে, এই নির্দেশটা হাতে নিয়ে আরো 3টা নির্দেশ খুঁজতে হবে বা 4টা নির্দেশ খুঁজতে হবে। আরেকটা জায়গা আছে 1-21, সেখানে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন। কিন্তু যে আইনটার বলে এই প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করা হয় সেই আইনে পরিষ্কার লেখা আছে যে তিনি কেবলমাত্র তার বিভাগে কাজ করেন এমন লোকদের কাছে এই ব্যবস্থা গ্রহণের ডেলিগেশন করতে পারবেন। উনি কিন্তু জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীকে ডেলিগেশন করতে পারেন না, ওনার সেই এখতিয়ারই নাই, কিন্তু সেটা এখানে লেখা আছে। আবার আসবো ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার জাফরুল্লাহ, আমরা আরেকটি বিষয় একটু দেখছি যে ভারতের যে ডেল্টা ভ্যারিয়েন্টের কথা আমরা বলছি যে এখন আমাদের প্রায় সবার মধ্যে সেই ভ্যারিয়েন্টটি দেখা যাচ্ছে, এবং সেটিরও একটি কারণ হিসেবে বলা হচ্ছে যে আমরা ঠিক সময়ে ঠিকভাবে বর্ডারটিকে আসলে ক্লোজ করতে পারিনি। এখন যদিও করা হচ্ছে, কিন্তু যে সময়ে ঢুকেছে বা যারা ঢুকেছে তাদেরকে আবার কোয়ারেন্টাইনে রাখা, তারা পালিয়ে যায়, তাদেরকে ধরে আনা হয়, এই ধরনের অনেকগুলো অদ্ভুত অদ্ভুত বিষয় ঘটেছে, এবং সেটার কারণে কিন্তু আলটিমেটলি বাংলাদেশে ছড়িয়ে পড়লো। এই জায়গাটিকে আসলে আপনি কিভাবে দেখবেন যে আমরা ঠিকমতো বর্ডারটিকে ক্লোজ করতে পারলাম না বলে এখন কিন্তু বাংলাদেশে ওই ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে? আসলে তুষার যে অনেকগুলি কথা বলেছে কারণগুলি, আমার বর্ডারে প্রতিদিন 800 ট্রাক, মিনিমাম 800 ট্রাক বাংলাদেশে ঢুকে, তার সাথে 2 জন ড্রাইভার ছাড়া আরও 2 জন লোক থাকে। যেহেতু আমি 2400 লোক প্রতিদিন আমার দেশে ঢুকছে, এবং এদেরকে আমরা কোনো ব্যবস্থা রাখি নেই, বর্ডারই কোয়ারেন্টাইন করে দেওয়া, তাদেরকে একটু ভালো থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সেই জন্য ঘুরে না বেড়ায়, ভিতরে না আসে। এবং সেকেন্ডলি আমাদের উচিত ছিল করা ট্রান্সশিপমেন্ট, বর্ডারই ওটা আনলোড করে ফেলতে হবে, তারা যাতে আমার এখানে না আসে, সে টিকা দিয়েছে কি না, এই করে দিয়েছে, আমরা কিছুই জানি না। ঠিক, আবার এটা হল বর্ডারের, আমাদের ল্যান্ড বর্ডারের। আমাদের নদীপথের সে তো আরও এলাকি ব্যাপার। আমার দক্ষিণবঙ্গের
প্রায় খুলনা থেকে শুরু করে নেওয়া এটা একটা অসম্ভব ব্যাপার। কত লোক আসা যাওয়া করা, তার কোনো স্ট্যাটিস্টিক্সই আমাদের কাছে নাই। সেখানেই যেই জন্য সব কিছু ঘুরে ফিরে একটা জায়গাতে আসছে যে আমরা সামগ্রিকভাবে চিন্তা করছি না যে এইগুলি তুষার যেটা বললো যে আজকে কালকে থেকে আমার শুরু হচ্ছে ব্যাংকের 3 দিন, বাকি 3 দিন কী করবো? আমার এলসি কি হবে না? অথচ আপনি আমাকে ফ্যাক্টরি খোলা রাখতে বলেছেন আজকে। তাহলে ওই 3 দিন ড্রাগের অফিস খোলা না থাকলে তারা তোমাকে কাগজ দেবে না। এইসব কোনো কিছু একদম চিন্তা ভাবনা করছে না, সরকারকে বোকা বানাচ্ছে। আমলারা আমার হিসাবে বোকা বানাচ্ছে। সরকার জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জন্য হয়ে গেছে। আর সরকারকে বলতে না না নেত্রী আপনি বেরিয়েন না, এটা রিস্ক আছে না, তাকে আটকে রেখে উনি যে সচরিয়ে দেখবেন তারও কোনো কিছুর উপায় নেই। তার কাছে অ্যাপ্রোচ বন্ধ হয়ে গেছে, পলিটিক্যাল লোকেরাও তার কাছে অ্যাপ্রোচ নেই। ফলে উনার সবচেয়ে বড় কীর্তিত গুণ যেটা, উনার জনগণের ভাষা বোঝেন। সেই জনগণের চেহারাই তো দেখতে পাচ্ছেন না। উনি দেখেন উনি মিটিং করেন হলো ডিসি সাহেবদের সাথে, আর কোনাতে এমপি সাহেব বসে থাকে। সেই বিষয়গুলো নিয়ে আসলে সংসদে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেটা আবার সংসদে এটা তো আলোচনা ভালো করেছে, কিন্তু অপরপক্ষে আমি বলি তারা অর্বাচীন একটা কাজ, এত বড় একটা বাজেট হলো, বাজেটে কয় মিনিট করে আলোচনা করেছে তারা। দেখেন এই বাজেটের ব্যাপারে তারা সেখানে ধূমপানের উপরে ট্যাক্স বাড়ায় নেই, তারা গুল এইটি ইত্যাদির উপরে নেই। তারপরে কালো টাকার বেলায় বলছে যে আপনি 5% জরিমানা দেবেন। আর আমি কি অপরাধ করেছি 20% ট্যাক্স দেব? সেই জন্য জনগণকে এটাতে নিরুৎসাহিত করবে সেখানে। তারপরে আমি দেখিয়েছি একটা জায়গায় বাজেটে তারা ট্যাক্সের ব্যাপারে এত বেশি স্তর আছে, সুতরাং ঘুষ দিতে বাধ্য হয়ে যাবে। এইসব নিয়েও সংসদে অনেক বেশি। আর তাছাড়া আমরা বারে বলছি এই বাজেট জনগণের সামনে আগে প্লেস করো, তারপরে আমরা কি বলি ওটা নিয়ে তোমরা একটা আলোচনা করো। ডাক্তার জাফরুল, আরেকটি বিষয় যে যেহেতু আমরা 1 জুলাই থেকে যে 7 দিনের এই যে একটি বিধিনিষেধ দেয়া হয়েছে, এই জায়গাটিতে আপনি যেটি আমি শুরুতে বলছিলাম যে আসলে সবাই এই বিধিনিষেধগুলো জানে কিনা, এই প্রজ্ঞাপনটি আসলে সবার কাছে পৌঁছেছে কিনা ও তো দেখালো। এখনো বলছে যে ব্যাংক দেবে, ধর্ম মন্ত্রণালয় দেবে, অমুক এক একজনে দেবে। আর আমার ডিজি সাহেব বলছে, ডিসি সাহেব বলে বেটা তুমি কে ডাক্তার, তুমি কে? তার চিঠি খুলেও পড়ে না, আমি দেব সেইটা তুমি অনুসরণ করো। এইসবের ব্যাপারে আমাদের সামগ্রিক মৌলিক জিনিসের চিন্তা না করতে। তারপর আরেকটা জিনিস বলেছে, আপনি লক্ষ্য করেছেন কিনা, আমাদের প্রশাসন চালাচ্ছে, মেডিকেল প্রশাসন চালাচ্ছে যারা মেডিকেল প্রশাসনে অভিজ্ঞতা নেই, তারা ক্লিনিশিয়ান। যেমন ধরেন আমি সার্জন, আমি কাটাছিড়াতে কাবেল, কিন্তু প্রশাসন আমার বিষয় না। এটার জন্য আমার সিভিল সার্জন আমার চেয়ে অনেক বেটার জানে, আমার ডিউটি ডাইরেক্টর না, তারা এইসব কাজকর্ম করে এসছে, আইন কানুনের বিষয়টা এইসব দিকেও। আর তার ফলে সে হতাশায় ভুগছে। সেটি আমার সাথেই ছিল, সে পোস্ট গ্রাজুয়েট করে নাই, কিন্তু সে দেশকে সেবা করেছে। সে ওখানে অ্যাসিস্ট্যান্ট সার্জনিটি করে 30 বছরের মাথায় সিভিল সার্জন হয়েছে। ডাক্তারদের যে প্রণোদনা যে বিষয়গুলো সেটিও আমরা দেখতে পেয়েছি যে সব ডাক্তার প্রণোদনা পাননি, কিন্তু অন্যান্য সেক্টরে যে ব্যাংকে বা সেই জায়গায় পেয়েছেন। ডাক্তাররা তো আসলে ফ্রন্ট লাইনার ফাইটার্স। এখন আরো দেখেন এমনকি ডাক্তাররা পেয়েছেন, কিন্তু যেভাবে পেয়েছেন সেটা আসলে কোনো পাওয়া যৌক্তিক হয় নাই। যেমন আমি আপনাকে বলি, ব্যাংকে যারা কাজ করেছেন তারা সকলেই পেয়েছেন, কারণ ব্যাংকে নাকি তারা সকলে এক্সপোজারের ঝুঁকির মধ্যে ছিলেন। তাহলে ব্যাংক কি হাসপাতালের চেয়ে কম নিরাপদ নাকি বেশি নিরাপদ? তাহলে হাসপাতালে যারা ছিলেন তাদেরও তো সবারই পাওয়া উচিত। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে শুধুমাত্র যারা কোভিড নিয়ে কাজ করেছেন তারাই এটা পাবেন। এখন কোভিড নিয়ে কি শুধুমাত্র যারা কাজ করেছেন, তার বাইরে যারা ছিলেন তাদের ঝুঁকি ছিল না? তাদেরও তো ঝুঁকি ছিল, কিন্তু তাদেরকে কিন্তু এই প্রণোদনাটা দেওয়া হয় নাই। তো এখন যদি আপনি একটা ব্ল্যাঙ্কেট প্রণোদনা দেন যারা ব্যাংকে কাজ করেছেন তাদের, আপনি যদি ব্ল্যাঙ্কেট প্রণোদনা দেন যারা পুলিশে কাজ করেছেন তাদের,
আর কেবল ডাক্তারের বেলায় বলেন যে সরাসরি কোভিড রোগী ধরলে পরে তুমি টাকা পাবে, ব্যাপারটা তো ভুল। কারণ পুরো হাসপাতালটাই তো কোভিড রোগীর এক্সপোজারের জায়গা হয়ে গেছে। ও তো আমার মধ্য দিয়ে আসা যাওয়া করে, মধ্য দিয়ে আসা যাওয়া করেছে, এটা একটা। এবং আরো একটা অদ্ভুত জিনিস দেখবেন, প্রজ্ঞাপনে বলা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাঁচা বাজার খোলা থাকবে, গার্মেন্টস ফ্যাক্টরি খোলা থাকবে। গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কিং আওয়ার কয়টা থেকে কয়টা? তাহলে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করেন তারা কাঁচা বাজার করতে যখন যাবেন, তারা কয়টার সময় যাবেন? গার্মেন্টস ফ্যাক্টরি খোলে নিশ্চয়ই আপনি জানেন যে সকাল ৮টায় খোলে, এবং গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয় কিন্তু বিকাল ৫টায়। তো গার্মেন্টস ফ্যাক্টরির লোকজন কোন কাঁচা বাজারে যাবে? গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা কি তাদেরকে কাঁচা বাজার পৌঁছে দিবে? এই যে মাঠ সম্পর্কে আমি জানি না যে কোনো তারা চিন্তা করেছিলেন কিনা, বা আসলে এটা কি কোনো মানে এটা আমি ঠিক বুঝতে পারি না। এবং এমন একটি কথা এসেছে যে গার্মেন্টস শ্রমিক যারা আছেন তাদেরকে যদি আমরা ছুটি দিয়ে দিই তাহলে তারা ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করবে, সেজন্য সংক্রমণ বাড়বে। এই ধরনের অদ্ভুত যুক্তির কথাও কিন্তু পত্রিকাতে এসেছে। আরেকটা মজার জিনিস আছে, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আজকে সারা দিন যারা এই যে ই কমার্স করেন এবং যারা ডেলিভারি করেন তারা দুশ্চিন্তার মধ্যে আছেন যে তাদের ডেলিভারি ম্যানদের কি হবে এবং তারা কি পৌঁছে দিবেন। তো এখন এইখানে লেখা হয়েছে যে জরুরি ঔষধ, অত্যাবশ্যকীয় পণ্য এগুলা ডেলিভারি করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঔষধ আমি পাঠিয়েছি একটা বাক্সের মধ্যে, আপনি কি প্রত্যেকটা বাক্স খুলে খুলে দেখবেন ভেতরে ঔষধ আছে কিনা? হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের কাচের বোতলে ঔষধ থাকে, কিংবা কোনো জরুরি পণ্য থাকতে পারে যেটা ভঙ্গুর, এটাকে আমি বাক্সের মধ্যে ভরেছি। এখন যিনি পরীক্ষা করবেন তিনি কি করে পরীক্ষা করবেন? তিনি কি প্যাকেট খুলবেন? এইটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। ফলে এই যে যদি আপনি ডেলিভারি অন রাখেন তাহলে সব ডেলিভারি অন রাখা যায়, এতে কিন্তু কোনো অসুবিধা নাই। কারণ ডেলিভারি ম্যান ঔষধ নিয়ে গেলে জীবাণু দেয় না, আর অন্য কিছু নিলে সাথে জীবাণু নিয়ে যায়, ব্যাপারটা কিন্তু তা নয়। এবং সারা পৃথিবীতেই কিন্তু ডেলিভারি অন ছিল, ডেলিভারি অফ ছিল না। এবং আজকে যে টেক অ্যাওয়ে হবে বলা হয়েছে যে রেস্টুরেন্টগুলি খোলা থেকে টেক অ্যাওয়ে দিতে পারবে, মানে বাইরে খাবার দিতে পারবে। তাহলে টেক অ্যাওয়ে যারা পৌঁছে দিবে তারা যদি পৌঁছে দিতে নাই, এইখানে দেখেন লিখেছে যে যে জিনিসগুলি দেওয়া যাবে, পৌঁছে দেওয়া যাবে, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ পরিবহন, স্বাস্থ্যসেবা, কোভিড-19 টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস সব ঠিক আছে। গণমাধ্যম, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা সব ঠিক আছে। ব্যাংক, ফার্মেসি, ফার্মাসিউটিক্যাল এগুলো সবই ঠিক আছে। বলা হয়েছে যে যানবাহন এবং এদের কর্মচারী প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে। বাংলাদেশে শুধুমাত্র এই যে অফিস আদালতগুলির যে যানবাহনগুলি আছে সেগুলি যদি রাস্তায় বের হয়ে আসে তাহলেই কিন্তু আপনার আর রাস্তায় কারফিউ বা এই লকডাউন থাকে না। ডাক্তার আব্দুল নূর তুষার, আরেকটি বিষয় একটু এখানে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে ৮০% মানুষকে টিকার আওতায় আনা হবে। তাহলে এটি আসলে কত বছর লাগতে পারে আমাদের ৮০% মানুষকে টিকা দেওয়ার আওতায় নিয়ে আসার জন্য? যদি আমাদের হাতে প্রচুর পরিমাণে টিকার মজুদ থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। এটা সম্ভব এই জন্য যে বাংলাদেশ আসলে টিকা দানের ক্ষেত্রে খুবই অভিজ্ঞ, এবং আমাদের যারা টিকা দেন আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু টিকা দেওয়ার ক্ষেত্রে খুবই মানে আমি বলবো যে খুবই পারঙ্গম। ফলে যদি টিকার সরবরাহ থাকে তাহলে এটা কিন্তু আসলে দিয়ে ফেলা সম্ভব এই বছরের মধ্যেই ৮০%কেই। কিন্তু ৮০% মানুষ মানে হচ্ছে প্রায় ১২ কোটি মানুষ। যদি আমি ধরি যে ১৬ কোটির ৮০, আর যদি ধরি যে বয়স অনুযায়ী যে ৩০ বছরের উপরে তাহলে আরেকটু কম, মানে ৯ থেকে ১০.৫ কোটির মধ্যে। তো যদি এই ১০ কোটি লোককে আমরা টিকা দিতে চাই তাহলে ২০ কোটি ডোজ দরকার, কিন্তু ১০ কোটি টিকা। তো ১০ কোটি টিকা যদি আমাদের হাতে থাকে এটা কিন্তু আমরা এই বছরের মধ্যে দিয়ে ফেলতে পারবো। প্রশ্ন হচ্ছে যে এটা আমাদের কাছে আসলে আসবে কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে যে আইডিয়াল লকডাউন করে ১৫ দিন হোক বা ২১ দিন হোক করে আমাদেরকে যত দ্রুত সম্ভব এই কোভিডের সংক্রমণকে নিয়ন্ত্রণে এনে সবকিছুই খুলে দিতে হবে। এইটা হওয়া উচিত আমাদের টার্গেট। এবং একই সাথে ভ্যাকসিন রোল আউট করতে হবে। এই যে আমরা ১৫ দিন হোক ৭ দিন হোক আমরা লকডাউনে থাকবো, এর মধ্যে কিন্তু জোরালোভাবে টিকাদান কর্মসূচি চলতে হবে। তাতে করে যেটা হবে, আপনি একদিকে যেমন মানুষকে আটকে রেখেছেন সংক্রমণ না হোক, আরেক দিকে তার মধ্যে ইমিউনিটি তৈরি করছেন, অর্থাৎ তাকে টিকা দিয়ে তাকে প্রস্তুত করছেন যাতে সে পরে ঘর থেকে বের হয়ে আসতে পারে। এটা কিন্তু পাশাপাশি করাটা এখন সহজ, গত বছর এটা ছিল না, এই বছর তো টিকা আছে। এটা হচ্ছে একটা। আরেকটা কাজ যেটা করা উচিত ছিল সেটি হচ্ছে যে আমাদের কাছে এখন কিন্তু তথ্য আগের চাইতে অনেক বেশি আমরা পাই, কারণ আমাদের সত্যি সত্যি ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে নানাভাবে এম্পাওয়ার্ড করেছে। আমরা যদি এটা করতে পারতাম এই গত ১-১.৫ বছর বসে না থেকে, যে আমরা যদি লকডাউনে যাই তাহলে আমরা কোন জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা দিব,
কোন জনগোষ্ঠীকে খাবার কিনতে বলবো আর কোন জনগোষ্ঠীর জন্য আমাদের চিন্তা করা লাগবে না, এই ডেটাবেসের আন্ডারে নিয়ে এসে আমাদেরকে জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকারকে কাজে লাগিয়ে এই কাজটি করা উচিত ছিল। এলাকার মানুষকে সবচেয়ে বেশি চেনে হচ্ছে এলাকার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, এলাকার এই চেয়ারম্যান, এলাকায় যারা কাজ করেন, যারা মানুষের সাথে থাকেন, ওই এলাকার মানুষ। ফলে এদেরকে আস্থায় নিয়ে আমরা যদি এদেরকে জোরালোভাবে কাজে লাগাতে পারতাম, আমার মনে হয় যে এই কাজটি করা অনেক সহজতর হতো। মনে আছে নিশ্চয়ই বাজেটের সময় একটা কথা এসেছিল, যারা নতুনভাবে দরিদ্র হয়েছেন একটা বিশাল অংশ, তাদের কোনো লিস্ট বা জরিপ কিন্তু সরকারের কাছে নেই। নতুনভাবে দরিদ্র হয়ে যাওয়াটা কিন্তু একটা কাগজে কলমের ব্যাপার। নতুনভাবে দরিদ্র হয়ে যাওয়ার কথা আপনি যদি বাদও দেন, আগেও যারা দরিদ্র ছিলেন তারা তো রয়েই গেছে, তারা তো রয়েই গেছে এবং ধরা যাক তার সঙ্গে আরো বেড়েছে। এই জায়গাটিতে আমাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব আমাদের স্থানীয় সরকার এবং আমাদের যারা মাঠ পর্যায়ে যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে আস্থায় নিয়ে তাদের কাছে তথ্য নিয়ে সেটাকে স্ক্রুটিনাইজ করে ফেলা, তাহলে সহজ হতো তাদের মাধ্যমে ত্রাণটা পৌঁছে দেয় এবং তাদেরকে সহজেই দায়ী করা যেত যে তোমার এলাকায় যদি মানুষ কমপ্লেইন করে তুমি দায়ী। এটা বলাটা কিন্তু খুব সহজ। এবং রাজনৈতিক দল আসলে কি করে, রাজনৈতিক দলের তো এইটাই হচ্ছে তার সক্ষমতা। প্রশাসন বলেন বা যে কোনো প্রতিষ্ঠান বলেন, তার চাইতে রাজনৈতিক দলের ক্ষমতা কেন বেশি? কারণ রাজনৈতিক দল মানুষের মধ্যে থেকে তৈরি হয় ও মানুষের সঙ্গে কাজ করে। আপনার কাছে আবারও আসবো, আমি একটু ডাক্তার জাফরুল্লাহ আপনার কাছে একটু আসতে চাইছি, যেহেতু আমরা শেষ ভাগে আছি, যে যেটা আব্দুল তুষার বলছিলেন যে আইডিয়াল লকডাউন আসলে কেমন হওয়া উচিত ছিল, আপনার কাছে একটু জানতে চাই যে আইডিয়াল লকডাউনটা আসলে কেমন হওয়া উচিত ছিল। আসলে তুষার প্রায় সব কিছুই বলেছেন, তো এর সাথে আমি যেটা যোগ করতে চাই যে সামনে ঈদ আছে, ঈদে তাদের ছেলে মেয়ে দেখতে বাড়ি যাবে, এটা চাইলেই হবে না। এখানে কাজ করে, তো মেয়েটা কাজ করে গার্মেন্টসে, তার বাচ্চাটা তার দাদির কাছে চাচির কাছে রেখে এসছে, তাকে দেখতে যাবে না, এটা হয় না। তাহলে আমাদের কি করণীয় হলো একটা কথা হচ্ছে, যেমন উদাহরণ দিয়ে দেখেছে কাঁচা বাজার 5টা পর্যন্ত বন্ধ, তার ছুটি, তো এইগুলিকে অ্যাডজাস্ট করতে হবে। এইখানে যেটা করতে হবে, আমি যেটা মনে করি, এই গার্মেন্টস যারাই গার্মেন্টস বলে কথা না, যারাই গ্রামের বাড়িতে যাবে তাদেরকে বলতে হবে তোমাকে টেস্ট করিয়ে নিতে হবে। টেস্টের মধ্যে সেখানে যে 5-10% যারা হবে, যদি পজিটিভ হয় তাকে বুঝিয়ে বলতে হবে এটা তোমার ছেলে মেয়ের জন্য ক্ষতিকর, তোমার থেকে তারা এফেক্টটা, তুমি যেও না, বাকিরা। তখন এই কাজটাকে টিকার ব্যাপারে যেটা, ও কিন্তু খুব ভালো পরিষ্কার, আমাদের 20 কোটি টিকা দরকার মিনিমাম। 20 কোটি টিকা দিয়ে আমি তো শুরুই করতে পারি। আমার কাছে আমি তো বললাম সোভিয়েতরা রাশিয়ানরা $2.5 কোটি নিয়ে বসে আছে, তো বলছে $8 করে দেন, কালকে থেকে শিপমেন্ট করি, সেটা দিয়ে আমি কাজ শুরু করি। তারপরে হলো কিউবানরা, আরেকটা সোর্স হলো কিউবান, তো অন্যের ঝগড়া থাকতে পারে, আমার তো ঝগড়া নাই কিউবার সাথে, সেটাকেও দেখে তার কাছ থেকে আনা যায় কিনা বিভিন্ন সোর্স থেকে। কিন্তু এই টিকা নিয়েও যেটি অন্যান্য জায়গায় দেখলাম যে সিদ্ধান্তহীনতা, যেমন ফাইজারের যে টিকাটি আসলো সেটি প্রথমে বলা হলো যারা আগে রেজিস্ট্রেশন করছে তাদেরকে দেওয়া হবে, এরপরে এখন আবার বলা হলো যে বিদেশে যারা যাবে তাদেরকে দেওয়া হবে। এই যে প্রতিনিয়ত সিদ্ধান্ত বদল করা, তাদেরকে যেতেই আছে, প্রবাসীকে একটা প্রায়োরিটি পাবে, কারণ তারা যদি কাজকর্ম না করে আমাকে চালু রেখেছে, আমার রাষ্ট্রকে চলমান রেখেছে। কিন্তু সেকেন্ড ডোজ দিতে হলো তাদেরকে তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে থাকতে হবে না, নট নেসেসারিলি। আজকাল এটার ব্যাপারে বলছে যে অনেক কিছু আছে, হয়তো বা তারা ভবিষ্যতে আমরা নেগোশিয়েটও করতে পারি ওইসব দেশের সাথে, যেই দেশে মূলত যায় এরা, সৌদি এবং মিডল ইস্ট, এরা যে আমার এই লোকগুলিকে আমার এমবেসি থেকে এগিয়ে দেবে, দরকার পড়লে তারা এসে নিয়ে নেবে। আমার যদি সদিচ্ছা থাকে, আমার যদি জনগণের প্রতি আমার ভালোবাসা থাকে, আমার দরদ থাকে, এটা করা খুব কঠিন কাজ কিছু না। ঈদ প্রসঙ্গে বলছিলেন, আমি আরেকটু বলি যে ঈদে তো আসলে আমাদের যেহেতু কুরবানির ঈদ, গরু এবং ছাগল যেগুলো আনা নেওয়া হয় ঢাকার বাইরে, এই জায়গাটিকে আসলে আমরা কি করব? কারণ মানুষ তো কুরবানি দেবেই, কিন্তু লকডাউন আমরা আবার বলছি না, সেই জন্যই এটার জন্য আসল কথা হলো কি, এইসবের টিকা একটা বিরাট ফ্যাক্টর। টিকা আপনার তীব্রতা কমাই করে। আইসিইউর কথাটা আমি একটু আনতে চাই। আমরা আইসিইউ নিয়ে যত মাথা ব্যথা করছি, জনবল সৃষ্টিতে ওই মাথা ব্যথা নাই আমাদের। ডাক্তারদেরকে একটা আমলাকে তাকে 30 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার জন্য, মাসের মেনটেন্যান্স দিয়ে 50,000 টাকা, এবং উনি কী করেন, গাড়িটা নিয়ে হুবারে পাঠাইয়া দেন।
আর সে সরকারি আর 2 টাকারই ব্যবহার করে না না এটা 65 এটা কিন্তু টেস্টেড আমার কথা না, আমি যেটা বিআইডিএস এবং অন্যান্য যারা গবেষণা করে তাদের তথ্য বলছি, এটা সেটা সব আমলা করে তা না। একটা জিনিস আপনি দেখেন, দেখেন আমরা খুব তোড়জোড় করে আমরা মেডিকেলের ভর্তি পরীক্ষা নিলাম। একটা কথা আমি যোগ করি, এখন বিচারপতিদেরকেও 1 কোটি টাকা ঘুষ দেওয়া হবে। আমরা এরকম না বলি, আমরা এরকম না বলি, 4% সুদে তাদেরকে বাড়ি করার জন্য দেওয়া হবে। আজকে বিচারপতিরা কত টাকা পায় তাকে 1 কোটি টাকা। আমরা একটু আজকের প্রসঙ্গে থাকি, আবুল তুষার বলছেন যে জায়গাটা আমি আপনাকে যে জায়গাটাতে আসলে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমরা খুব তোড়জোড় করে মেডিকেলের ভর্তি পরীক্ষা নিলাম। মেডিকেল কলেজে কিন্তু ঠিকমতো ক্লাস হচ্ছে না, অনলাইনে, কিন্তু বহু ছেলে মেয়ে বসে আছে ফাইনাল প্রফ দিতে পারছে না, মানে তারা প্রফেশনাল পরীক্ষা দিলে ডাক্তার হবে। আমার এখন ডাক্তার দরকার না, প্রফেশনাল পরীক্ষা বন্ধ রাখা হয়েছে কিন্তু ভর্তি করা হচ্ছে। কেন বলেন তো? কারণ প্রাইভেট মেডিকেলগুলি খালি থাকবে এবং এটি যেহেতু প্রচুর পরিমাণে ক্ষমতাবান লোকেরা প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি করেছেন, লোক ভর্তি না হলে তো তাদের লস। তাহলে ভর্তি হচ্ছে ঠিকই, কিন্তু ক্লাস হবে না। ফাইনাল প্রফ বন্ধ রেখে বলা হচ্ছে যে করোনার কারণে পরীক্ষা নেওয়া যাচ্ছে না। 1 লাখের উপরে পরীক্ষার্থীর আমরা পরীক্ষা নিতে পেরেছি করোনার ঝুঁকিকে উড়িয়ে দিয়ে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে ওই সময় সবাই বলেছিল যে এইভাবে জনসমাগম করলে করোনা ছড়াবে, সেটা আমরা করলাম। আর একটা কলেজে 50 জন 100 জন 150 জন প্রফ পরীক্ষা দিবে, এইটা আমরা স্বাস্থ্যবিধি মেনে নিতে পারছি না। আমাদের দরকার কিন্তু এখন ডাক্তার। তা আপনি যে বললেন আইসিইউ চালাবেন, আপনি তো ডাক্তার প্রোডাকশন বন্ধ করে দিয়েছেন, এইটার কোনো যুক্তি নাই। তো এইরকম অযৌক্তিক কাণ্ড কারখানা হচ্ছে। 1,24,000-এর পরীক্ষা নেওয়া যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, কিন্তু কালকেই কথা হচ্ছিল আমার একটি মেডিকেল কলেজে 50 জন পরীক্ষার্থী আছে তাদের প্রফে, তারা ছোট মেডিকেল কলেজ, ওই 50 জন প্রফের পরীক্ষার্থী তারা প্রফ দিতে পারছে না, ফাইনাল প্রফ। এবং এখন পুরো বাংলাদেশে বহু ছাত্রছাত্রী বসে আছে যারা প্রফেশনাল পরীক্ষা দিতে পারছে না বলে ডাক্তার হতে পারছে না। এটা দেখেন একটা। এবং আরো একটা অদ্ভুত ব্যাপার দেখেন যে এই যে আমরা এই লকডাউনের প্রস্তুতি নিচ্ছি, লকডাউন দিব, এটাও কিন্তু বলা হয়েছিল যে সোমবার থেকে শুরু হবে। হঠাৎ বললো এটা বৃহস্পতিবারে চলে গেল। ভাইরাস কি সোমবার আর বৃহস্পতিবার বোঝে? কোন যুক্তিতে এটা সোমবার থেকে বৃহস্পতিবারে গেল? বলা হলো অর্থ বছর। তো অর্থ বছরের সাথে কি ভাইরাস নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক আছে? তাহলে তো নববর্ষের সাথে থাকবে, তাহলে ঈদের সাথে থাকবে, অনেক কিছুর সাথে সম্পর্ক থাকবে। আপনি আগাবেন পিছাবেন। লকডাউনের সাথে সম্পর্ক হচ্ছে কতগুলি সায়েন্টিফিক ডেটা, যে আপনার সংক্রমণের হার কত, কিভাবে ছড়াচ্ছে, কমিউনিটিতে কোন ভ্যারিয়েন্ট বেশি পাওয়া যাচ্ছে, আমার স্বাস্থ্য ব্যবস্থা তাদেরকে ট্রিটমেন্ট করতে পারছে কিনা, এরকম অনেকগুলি ক্রাইটেরিয়াকে সামনে রেখে তারপরে লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়। আপনি লকডাউন পিছিয়ে দিলেন এই কথা বলে যে অর্থ বছর 30 জুন ক্লোজিং আছে। আমরা শেষ করব। অনেক ধন্যবাদ জি ডক্টর জাফর। আজকে আইসিইউ থেকেও বেশি আমার গুরুত্ব দেওয়া উচিত হলো টেস্ট করা। আমাদের চ্যালেঞ্জ নেওয়া উচিত আমরা প্রতিদিন 50,000 লোকের টেস্ট করব। তাহলে একটা অনেক বেশি সীমিত করে নিয়ে আসতে পারবো। আর জনসাধারণকে সম্পৃক্ত করে বুঝিয়ে বলা, জনসাধারণ বোকা না আমি বলি, তাকে বুঝিয়ে বলে। আমি যতগুলি রিক্সাওয়ালাকে দেখি, আমি যখন দেখি এটা সঙ্গে সঙ্গে সে বাইর করে লাগিয়েছে, সে আমার সাথে ঝগড়া করে নাই। যে এটা একটা অনেক সময় হয় কি একটু শ্বাসের অসুবিধা হয়, এই হয়, একটু বুঝানোর অভ্যাস করাতে হয়। তো এইসব জায়গাতে আমরা না, এখানে জরিমানা করে কোনো লাভ হবে না, তার সাথে একটা ভাইয়ের সম্পর্কটা তৈরি করতে। এই জন্য আমি মনে করি ছাত্রদেরকে কাজে লাগান। এই যে নিরাপদ সড়কের কথা আপনাদের মনে আছে, কত সহজে ওই ছেলে মেয়েগুলি রাস্তাকে করেছিল। অনেক ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ, অনেক ধন্যবাদ আপনার এই সুচিন্তিত মতামতগুলোর জন্য। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমরা কথা বলছিলাম লকডাউন এবং সর্বাত্মক লকডাউনে। আমরা আশা করছি যে অসঙ্গতিগুলো রয়েছে, যে ত্রুটিগুলো রয়েছে, সেগুলো পরিহার করে আমরা আরও ভালোভাবে লকডাউন দিতে পারবো এবং সেটি দিতে পারলে আসলে খুব সহজে আমরা আসলে করোনাকে আসলে আমরা জয় করতে পারবো। এবং যে মৃত্যুর যে পরিসংখ্যান আমরা দেখছি, আক্রান্ত হওয়ার যে পরিসংখ্যান আমরা দেখছি, সেগুলো আস্তে আস্তে কমে আসবে এবং রাস্তায় বসে থাকা একজন খিচুড়ি বিক্রেতাও জীবন রক্ষার সাথে সাথে তার জীবিকাকেও নিশ্চিত করতে পারবে, সে আশা নিয়ে শেষ করছি উত্তরণ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।